জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এদিকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে। রিমান্ডে পাঠানো হয়েছে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে। শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। ২০১৩ থেকে ২০২৪ পর্যন্ত টানা জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন তিনি। সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন শিরিন শারমিন। তার পদত্যাগে প্রশ্ন উঠেছে স্পিকার পদে শূন্যতা তৈরি হলো কিনা তা নিয়ে। একদিকে স্পিকারের পদত্যাগ, আরেকদিকে সংসদের সাবেক ২৬ জন সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত, যাদের ১৮ জন সাবেক মন্ত্রী ও ৮ জন সংসদ সদস্য। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত দেশ ত্যাগে এই নিষেধাজ্ঞা দেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আনিসুল হক, হাসান মাহমুদ, নসরুল হামিদ বিপু, তাজুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, শেখ হেলাল, আনোয়ার হোসেন মঞ্জু, ডাক্তার এনামুর রহমান, মেহর আফরোজ চুমকি ও শেখ আফিল উদ্দিন। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার পরপরই রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে। গেল রাতে রাজধানীর বংশাল থেকে গ্রেফতার হওয়া সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে সোমবার আদালতে তোলা হয়। আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজী সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গেল ২৮ আগস্ট রাজধানীর গুলশান থেকে টিপু মুনশিকে গ্রেফতার করে র্যাব। বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের গাড়ি ব্যবহার করায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে সংবাদ সম্মেলনে গাড়ি কাণ্ডের ব্যাখ্যা দেন তিনি। দাবি করেন এটি তার অনিচ্ছাকৃত ভুল। দীর্ঘ ১০ বছর পর গত ২৮ আগস্ট নিজ এলাকায় যান কক্সবাজার ১ আসনের ২ বারের সাংসদ ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সংবর্ধনায় ছিল না কোনো কমতি, তবে অনেকটা বেকায়দায় পড়েন একটি গাড়ির জন্য। কক্সবাজার বিমানবন্দর থেকে যে গাড়িতে চকরিয়া যান সালাউদ্দিন, তা বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের। এই নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় সমালোচনার ঝড়। এ বিষয়ে গুলশানের বাসায় সংবাদ সম্মেলন করেন সালাউদ্দিন আহমদ। দাবি করেন গাড়িটি এস আলম গ্রুপের, তা তিনি আগে জানতেন না। এই গাড়িটা আমার এলাকার এক ছোট ভাই, যে উক্ত কোম্পানিতে বিভিন্ন জমি জমা দেখাশোনার কাজ করে এবং কোম্পানি থেকে তাকে বিভিন্ন সময় ব্যবহারের জন্য এই গাড়িটি দেয়া হয়। সেও অন্য সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গেছে, তার গাড়িতে করেই গেছে। কারণ সেও জানতো না যে আমি তার গাড়িতে উঠব, আমিও জানতাম না আমি কার গাড়িতে উঠবো। এটা জেলা বিএনপির নেতৃবৃন্দ ঠিক করেছে। তো এই অবস্থায় যে সংবাদটা প্রকাশিত হয়েছে তাতে জনমনে কিছু বিভ্রান্ত সৃষ্টি হওয়া স্বাভাবিক। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান বিএনপির এই নেতা। আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে গাড়ি একটি নির্ধারিত কোম্পানির বা তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। গাড়িকাণ্ডে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে দলের হাইকমান্ড। অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে ঢাকার সাথে সম্পর্ক জোরদারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে একথা জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেরেন লেফেট। এ সময় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেছেন বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে কনসুলার পরিষেবা ফের চালুর কথাও বলেছেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কাজ চলছে জানিয়ে অধ্যাপক ইউনূস বলেছেন একটি যৌক্তিক সময় পরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা আরও জানিয়েছেন অন্তর্বর্তী সরকার সকল নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে রোহিঙ্গা, মানবাধিকার ইস্যু, সাইবার নিরাপত্তা আইন এবং র্যাবের বিষয়েও আলোচনা হয়। হাসপাতালের বহির্বিভাগের সেবা বন্ধ থাকায় আজও দুর্ভোগ পোহাতে হয়েছে রোগীদের। অনেককে সেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে। আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছেন মঙ্গলবার থেকে বহির্বিভাগেও সেবা দেবেন তারা। ঘোষণা দিয়েছেন নতুন 2 দফা দাবির। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনায় গাইবান্ধা থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুন্সিগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে এই রোগী জানলেন আউটডোর বন্ধ। অ্যাক্সিডেন্ট করার পরে এখানে রড ঢুকানো আছে, ওই রড খোলার জন্য এখন এখানে আসছিলাম। মানে আইসা দেখি যে অবস্থা, ডাক্তারের তো নাই, কেউ নেই। প্রতিদিন হাজার হাজার রুগী আসে, যে যদি ডাক্তার না থাকে তো ভোগান্তির ভিতরে পড়তেছে। কর্মস্থলে নিরাপত্তা নিয়ে শর্ত সাপেক্ষে রাত থেকে জরুরি বিভাগ ও ইনডোর ওয়ার্ডে চালু হয় স্বাস্থ্যসেবা। তবে সারাদিন আউটডোর ছিল বন্ধ, ফলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন স্থানে দুর্ভোগে পড়েন বহু রোগী। আউটডোর বন্ধ পেয়ে অনেকে যান জরুরি বিভাগে, এতে চাপ বেড়ে যায় সেখানে। কোনো চিকিৎসাই হয় নাই, দেখেন খালি দেওয়ার মধ্যে একটা নার্সের কতক্ষণ পরপর ইঞ্জেকশন দিছে। এই আজকে 3 দিন ধরে আসতেছি যাইতেছি, সেই শনি একটা ঠিক এই জায়গায় এক্সরে রিপোর্ট অনেক কষ্টে পাইছি, কিন্তু ডাক্তার পাই নাই। আজকে ভাবলাম যে আজকে আসছে ডাক্তার, আজকে এসে দেখি এখন ডাক্তার নাই। এদিকে দিনভর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা দফায় দফায় নিজেদের মধ্যে বৈঠক করেন, দেন নতুন 2 দাবি। জানান, মঙ্গলবার থেকে সারা দেশে সব হাসপাতালে আউটডোর সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে। বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা আমাদের 2টি দাবি পেশ করছি। এখানে যে সন্ত্রাসীরা গ্রেপ্তার হয়নি তাদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অতি দ্রুত চিকিৎসক এবং রোগীদের কল্যাণ নিশ্চিতকরণে স্বাস্থ্য সুরক্ষা আইন এবং হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগীর নিরাপত্তা নিশ্চিতকরণে স্বাস্থ্য পুলিশ নিয়োগের খসড়া প্রণয়ন করতে হবে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় গাইবান্ধা থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে সঞ্জয় পাল নামে একজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। আমরা গেছি আমাদের বন্ধুর অপমৃত্যু কেন হইল তার জবাব দেখতে। শনিবার রাতে রাজধানীর বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে হামলা হয়। চিকিৎসকরাও মারধরের শিকার হন। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। সদর থানার ওসি মাসুদ রানা জানিয়েছেন, ঢাকায় পাঠানো হবে সঞ্জয়কে। ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে গতকাল কমপ্লিট শাটডাউন পালিত হয় বিভিন্ন সরকারি হাসপাতালে, যাতে চরম দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। ফিরছি একটু পর, সাথে থাকবেন। বন্যায় এখন পর্যন্ত 67 জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যে জানানো হয়েছে, মৃতদের মধ্যে সর্বোচ্চ 26 জন ফেনীর এবং কুমিল্লা 17 জন। বাকিরা চট্টগ্রাম, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, কক্সবাজার এবং মৌলভীবাজারে মারা গেছেন। এছাড়া নোয়াখালীতে বন্যার পানি কমলেও এখনও বেশ কিছু এলাকায় রয়েছে হাঁটু সমান পানি। আশ্রয় কেন্দ্রে 2 লাখ মানুষ রয়েছেন। ফেনীতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বন্যা কবলিত এলাকার মানুষ। আশ্রয় কেন্দ্র থেকে ঘুরে ফিরে নিজেদের ঘরবাড়ি বসবাসের উপযোগী করায় ব্যস্ত তারা। এখনও বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানিবন্দী অনেকেই। আর চাঁদপুরে অস্বাভাবিকভাবে শুরু করেছে জনজীবন, তবে ফরিদগঞ্জ এবং কচুয়ায় এখনও পানিবন্দী অনেকেই।